মেগা প্রকল্পের নামে দুর্নীতি করছে ফ্যাসিস্ট সরকার। সংসদে অর্থমন্ত্রী 117টি অধ্যাদেশ পাশ হচ্ছে আজ, জানালেন চিফ হুইপ। সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। প্রার্থী নির্বাচনের সিদ্ধান্ত নেবে পার্লামেন্টারি বোর্ড, বললেন রিজভী। জ্বালানি নিতে ফিলিং স্টেশনে যানবাহনের দীর্ঘ সারি, অপেক্ষা করেও মিলছে না তেল, অভিযোগ গ্রাহকের। লেবাননে ইসরায়েলি হামলা চলছেও হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি নয় তেল আবিব। কাল পাকিস্তানে বৈঠক। স্বাগত নিউজ 24 সংবাদে, সঙ্গে আছি আমি সামিয়া তমা। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। মেগা প্রকল্পের নামে দুর্নীতি করেছে বিগত ফ্যাসিস্ট সরকার। সংসদে এমন মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জানান 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতিকরণের কাজ করছে সরকার। এদিকে আজকের মধ্যেই সংসদে 117টি অধ্যাদেশ পাশ হবে বলে জানিয়েছে চিফ হুইপ। সকালের সেশনে পাশ হয় 10টি বিল। একটি বিবৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সময় স্বল্পতা এবং সংসদ অধিবেশনের কার্যদিবস শেষ হওয়ার আগে সবগুলো বিল পাশের লক্ষ্যে ছুটির দিনেও চলছে সংসদ অধিবেশন। আর এদিন শুরুতেই জাতীয় সংসদের কার্যপ্রণালীর 300 বিধি অনুযায়ী জনগুরুত্বপূর্ণ বিষয়ে স্পিকারের অনুমতি নিয়ে অর্থমন্ত্রী সংসদে বিবৃতি প্রদান করেন। সেটা নেমে এসেছে। বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় চলতি বছরের মার্চ থেকে জুন সময়ে নির্ধারিত ভর্তুকির চেয়ে জ্বালানি খাতে সরকারকে 36,000 কোটি টাকা বাড়তি ভর্তুকি দিতে হবে, যা সরকারের জন্য বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ। চলতি অর্থ বছরের মার্চ জুন সময়ে বিদ্যুৎ, জ্বালানি, এলএনজিতে নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত, আমি রিপিট করছি, নির্ধারিত ভর্তুকির অতিরিক্ত আরো প্রায় 36,000 কোটি টাকা প্রদান করতে হবে। অর্থমন্ত্রী বলেন, মেগা প্রকল্পের নামে ফ্যাসিবাদের আমলে রাজস্ব আদায়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। হুন্ডিতে টাকা পাচারের কারণে রেমিটেন্সও সঠিকভাবে আসেনি। বলেন, 2034 সালের মধ্যে দেশের অর্থনীতিকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত করাই সরকারের লক্ষ্য। 2034 সালের মধ্যে বাংলাদেশকে একটি $1 ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নীতকরণের কাজ চলছে। এছাড়া সংসদে কুমিল্লা, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, রংপুর, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল এবং শিল্পকলা একাডেমি সংশোধন বিল পাশ হয়েছে। চিফ হুইপ জানান, শুক্রবারের অধিবেশনেই 117টি অধ্যাদেশ পাশ হবে। আজকের দিনের মধ্যে আমাদের সকল অধ্যাদেশগুলো পাশ করতে হবে, যতগুলো আমরা পাশ করতে চাই সেই অধ্যাদেশগুলো ইনশাআল্লাহ আজকে রাতের মধ্যে আমরা পাশ করতে পারবো। আমাদের এখন 15টা অধ্যাদেশ বাকি আছে, সেটা আমরা সেকেন্ড হাফে করতে পারবো, আর বাকি সকল অধ্যাদেশ মোটামুটি পাশ হয়ে গেছে। এছাড়া সকালের সেশনে বাংলাদেশ বন শিল্প কর্পোরেশন 2026 সংসদে পাশ হয়। বিলিয়ন টাকা। নাইম আলচিকো, নিউজ 24, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফর্ম বিক্রি চলছে। সকাল থেকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করেছেন মনোনয়ন প্রত্যাশীরা। এখনো পর্যন্ত প্রায় 300 জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন। মনোনয়ন ফর্ম বিক্রিকে কেন্দ্র করে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় সকাল থেকেই বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ। মিছিল আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। দলের নীতি নির্ধারণী ফোরাম বা বোর্ড, যেটাই বলি আমরা, তারা সিদ্ধান্ত নেবেন এবং এই যে সিদ্ধান্ত নেবেন সেই সিদ্ধান্তটা আবার সবাইকে মান্য করতে হবে। সবগুলো প্রোগ্রামে আমি ছিলাম, জীবন বাজি রেখে আমি ছিলাম, আগামীতেও থাকবে। বিগত 17 বছর এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে আমি সক্রিয় ভূমিকা পালন করেছি। আজকে আমি নমিনেশন পেপারটা নিলাম, আর একটা জাতিকে দেখতে হলে সেই জাতির মহিলাদের অবস্থান দেখলে বোঝা যাবে সেই জাতি কতটা উন্নত। সেটা কিন্তু আমরা বিএনপি রাজনীতি ধারার মধ্যে খুঁজে পাই। সংস্কার নিয়ে বিরোধী দলকে এখনো আস্থায় আনতে পারেনি সরকারি দল, তাই রাজনীতির মাঠে এর উত্তাপ থাকতে পারে দীর্ঘ সময় ধরে, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তারা বলছেন, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ, মানবাধিকার ও গণভোট সংক্রান্ত অধ্যাদেশগুলো আইনে পরিণত না হওয়ায় সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। শাহ আলী জয়ের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারের তালিকায় শীর্ষে ছিল রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক, আর্থিক, দুর্নীতি দমন, বিচার ব্যবস্থা সহ বিভিন্ন বিষয়ে সংস্কারের লক্ষ্যে 1.5 বছরে জারি হয় 133টি অধ্যাদেশ।
12ই মার্চ ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর পর প্রশ্ন ওঠে অধ্যাদেশগুলোর ভবিষ্যৎ নিয়ে, কারণ প্রথম 30 দিনের মধ্যে আইনে পরিণত না হলে অধ্যাদেশ তার কার্যকারিতা হারায়। সংসদীয় কমিটির সুপারিশ অনুযায়ী 98টি অধ্যাদেশ আইনে পরিণত করার সিদ্ধান্ত নেয় সরকার। 15টি বিল আকারে উপস্থাপন করা হবে আর 4টি অধ্যাদেশ বাতিল হচ্ছে। বিশ্লেষকদের মতে রাষ্ট্র সংস্কারে বিএনপি প্রাধান্য দিচ্ছে নিজেদের 31 দফা এবং নির্বাচনী ইশতেহারকে। তার যে নিজস্ব অঙ্গীকার ছিল 31 দফায় এবং ম্যানিফেস্টোতে, যদি বিএনপি সেটাকে পরিষ্কার না করে, মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং বিচার বিভাগের যেই স্বাধীন সেক্রেটারিয়েট হওয়ার কথা, সেইটাকেও হচ্ছে গিয়ে বিএনপি রহিত করছে। এবং এইখানে বিএনপি আসলে কি চেঞ্জ আনতে চায়, বিএনপির কোথায় সমস্যা হচ্ছে, এটা তো সরকারকে পরিষ্কার করতে হবে। সরকার যদি এই জিনিসটা পরিষ্কার না করে, তাহলে তো সবসময়ই হচ্ছে কি একটা আস্থাহীনতার জায়গা থাকবে। আমরা নিজেরাও তো আমরা সংকটে ভুগছি যে আসলে সরকার কি করতে চাচ্ছে। তো এই আইনগুলো কিন্তু মানুষকে সুরক্ষা দেয়, মানুষের অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে, বা যেই সংস্কারের জন্য মানুষ প্রাণ দিয়েছে, রক্ত দিয়েছে, আমরা রক্তের উপর দাঁড়িয়ে আছি, তার প্রতি অনীহা তারা প্রদর্শন করছে। রাষ্ট্র সংস্কারের আরেক রূপরেখা জুলাই সনদের ভবিষ্যৎ কি হবে তা নিয়েও সন্দিহান বিরোধী দলগুলো। সনদ বাস্তবায়নের দাবিতে রাজপথের কর্মসূচিও চলছে তাদের। তবে সনদের অনেক প্রস্তাবনা এবং বাস্তবায়ন আদেশে স্পষ্ট দ্বিমত আছে বিএনপির। জুলাই কেন্দ্রিক যে সকল সুরক্ষার ব্যাপার আছে সেগুলো নিয়েও একমত হওয়া দরকার আছে, কিন্তু যেগুলো এমন যে আপনি প্রধানমন্ত্রীর ক্ষমতা বা রাষ্ট্র পরিচালনার ক্ষমতাকে টেনে ধরবেন, এইটা আসলে কতটা সঠিক হবে এটা নিয়ে কিন্তু আলাপ আলোচনা এখনো দরকার আছে। আগামী বাংলাদেশের রাজনীতিটা কিন্তু পরিচালিত হবে জুলাই সনদ নিয়ে, আগামী রাজনীতিটা। এখন এই রাজনীতিটা যদি আমরা এই আইন প্রণয়ন বলেন, সংবিধান সংস্কার বলেন, সব কিছুকে যদি এই সংসদের ভিতরে শেষ করে ফেলে, ক্লোজ করতে পারি, তাহলে আগামী রাজনীতিটা কি হবে? রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন জুলাই সনদ বনাম 31 দফা, এই দুই বয়ান ঘিরেই আপাতত উত্তপ্ত হবে বাংলাদেশের রাজনীতির মাঠ। আবার ফ্যাসিবাদ যদি কায়েম করতে চান। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা। রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা এখন গ্রাহকদের প্রতিদিনের চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থেকেও পর্যাপ্ত তেল না পাওয়ায় ক্ষোভ জানিয়েছেন যানবাহন চালকরা। তারা বলছেন জ্বালানি সংকটে একদিকে যেমন দৈনন্দিন কাজ ব্যাহত হচ্ছে, অন্যদিকে কমছে তাদের দৈনিক আয়। জ্বালানি তেলের আশায় ফিলিং স্টেশনের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা গাড়ির দীর্ঘ লাইন আর চালকদের অপেক্ষার প্রহর। শাহ আলম নামে এক চালক জানান, জ্বালানি তেল নিতে 12 থেকে 16 ঘন্টা, কখনো তারও বেশি সময় অপেক্ষা করতে হচ্ছে। রাত্রে 3:30, 4টা, 5:30 দিকে বললো তেল নাই, তো তারপরে আমরা অপেক্ষা করতেছি, দেখি তেলটা কখন আসে। যেহেতু ভাই আমরা জব করি, তো ফ্যামিলি আছে, সব কিছু মেনটেন করে ভাই আমরা তেল শিখে করে তেলের লাইনে সিরিয়ালে দাঁড়িয়ে আছে। দিন পার হচ্ছে, কখন তেল আসবে সেটাও আসলে জানার মতো সিস্টেমও নাই। যারা গ্যাসে চলে সিএনজি দিয়ে, এরা করে কি অযথা খালি তেলগুলো নিতে আসে, বাইরে মনে করেন বিক্রি করে। শুধু শাহ আলমই নন, তার মতো শত শত বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত চালকদেরও একই চিত্র। অনিশ্চয়তা আর হতাশা নিয়েই প্রহর গুনছেন বাইক চালকরা। তাদের অভিযোগ, জ্বালানি সংকটে ব্যাহত হচ্ছে তাদের দৈনিক কাজ, কমছে আয়। সকাল 6টা বাজে এখানে আসছি, এই যে পাম্পটা আছে এখানে, এই পাম্পে তেল দিবে 5টা না 5টা পর্যন্ত, ওরা বলছে 5টার পরেও লাগতে পারে সময়। বসে থাকাটা কত কষ্টের। সে সকাল 6টা থেকে আসছি, শুনি যে পাম্পে তেল আছে কিন্তু 5টার পরে দেবে। আমাকে প্রতিদিন অফিস যাইতে হয়, শুক্র শনি বন্ধ। আজকে 2টা দিন, এই 2 দিন আমি যে দাঁড়াইছি এসে লাইনে। অবশ্য দীর্ঘ অপেক্ষার পর অনেকে পেয়েছেন জ্বালানি তেল, তবে ভোগান্তির কথাও জানান তারা। যারা প্রতিদিন তেল নিচ্ছে, মজুত করতেছে, আমাদের কষ্টগুলো তাদের বোঝা উচিত। সকাল 8:15 থেকে লাইনে দাঁড়াইছি, আলহামদুলিল্লাহ এখন তেল পাওয়া যাইতেছে। ভাই অনেক দীর্ঘ অপেক্ষা। ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন সরবরাহ স্বাভাবিক, নিয়ম মেনেই দেয়া হচ্ছে জ্বালানি তেল। তবে কেউ সমস্যার মূল কারণ হিসেবে ডিপো থেকে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ না করাকেই দুষছেন। মজুদ নয়, আমরা যেরকমই পাই ওই রকমই পাই, ডিপো কিন্তু কম দেয়। অন্যান্য সময় আমাদেরকে হয়তো 3 গাড়ি 2 গাড়ি দিত, এখন হয়তো 1 গাড়ি দেয় পদ্মা ডিপো। খুচরা বিক্রির যে নিয়মটা আছে সেই নিয়মটা কিন্তু অনেকে মানতেছে না, সেটাও মানা উচিত। ডিবিসি থেকে একটা পলিসি বলে দিয়েছে আপনার জ্বালানি তেলটা কীভাবে বিক্রি করতে হবে খুচরা পর্যায়ে। ওই জিনিসটা মানলে আমার মনে হয় এত দ্রুত তেলটা শেষ হওয়ার কথা না।
দ্রুত সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ না নিলে এই ভোগান্তি আরও বাড়বে এমন শঙ্কায় পরিবহন চালকরা চান সরকারের কঠোর হস্তক্ষেপ। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দাম লাগামহীনভাবে বাড়ছে। সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে বেড়েছে 15 থেকে 20 টাকা পর্যন্ত। রেকর্ড দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। নিত্য প্রয়োজনীয় পণ্যের বাড়তি দামে বিপাকে ক্রেতারা। বিক্রেতারা বলছেন, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় বেড়েছে দর। সাপ্তাহিক ছুটির দিন হয় রাজধানী বাজারগুলোতে মানুষের উপস্থিতি ছিল বেশ চোখে পড়ার মতো। তবে বাজারে স্বস্তি নেই বলছেন ক্রেতারা। বলছেন, গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজিরই দাম বেড়েছে। দাম বৃদ্ধির কারণে অনেক ক্রেতারাই প্রয়োজনের তুলনায় কম পরিমাণে সবজি কিনতে হচ্ছে। ফলে বাড়তি খরচ সামলাতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। ভেন্ডি 100 টাকা চায়, করলা 100 টাকা কেজি চায়, চিচিঙ্গা 100 টাকা কেজি চায়। তো সাধারণ লোক কেমনে খাবে বলেন? আগের সপ্তাহ একটু কম ছিল, এই সপ্তাহ একটু বাড়ছে। দাম বাড়ার বাংলাদেশে তো কোনো কারণ থাকে না। এখন সবাই বলতেছে যে তেলের ক্রাইসিসের কারণে, এইটা হচ্ছে মেইন কাজ। বিক্রেতারা বলছেন, সাম্প্রতিক জ্বালানি সংকটের কারণেই বেড়েছে পরিবহন ব্যয়। আর এই সঙ্গে বৃষ্টি এবং বিভিন্ন এলাকা থেকে পর্যাপ্ত সরবরাহ না আসায় বেড়েছে দাম। আগে তো আমার গাড়ি ভাড়া ছিল 10,000, সেটা এখন হচ্ছে মনে করেন 20,000, 18,000 টাকা। সেটা তো মালের উপরেই বাড়বে। তেলের দাম বেশি, তো পরিবহন খরচ বেশি, তাছাড়া তো দাম এই সময় বাড়ার কোনো লক্ষণ নাই। বেচাইনি এমনিই খারাপ। অন্যদিকে মুরগি ও মাছের সরবরাহ কিছুটা ঘাটতি রয়েছে। এই সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতাদের। এমন গাড়ি ছড়া থাকে 20-50টা বাড়ে কমে। আর দেশি মাছ বলতে মনে করেন নদীর যেই মাছটি আছে, এটি তো মনে করেন দেখা গেছে একদিন দেখা গেছে পাওয়া যায়, আরেকদিন পাওয়াই যায় না। দাম বেশির কারণে খামারে মাল নাই, অনেক খামার বন্ধ হয়ে গেছে, মুরগি মারা গেছে, খাদ্যের দাম বেশি এবং তেলেরও সংকট। মনে যে জায়গায় গাড়ি লাগবে 10টা, এই জায়গায় লাগে 3টা 4টা। ব্রয়লার মুরগির দাম মোটামুটি স্থিতিশীল থাকলেও ঈদের পর থেকে রেকর্ডের সর্বোচ্চ দামে বিক্রি হচ্ছে সোনালী মুরগি। মামুন ইসলাম, নিউজ 24, ঢাকা। দক্ষিণ লেবাননের সারাফান্ত ও খিরবাত আল দুয়ায়ের এলাকায় শুক্রবারও ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। গুড়িয়ে দেওয়া হয়েছে হিজবুল্লাহর বেশ কয়েকটি রকেট লঞ্চার। পাল্টা রকেট ছুড়েছে হিজবুল্লাহ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলকে লেবাননে হামলা কমানোর আহ্বান জানানোর পরই এই ঘটনা ঘটল। এদিকে আগামী সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েল ও লেবাননের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের আলোচনার কথা রয়েছে। লেবানন সরাসরি যুদ্ধবিরতির শর্ত দিলেও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজ থেকে টোল আদায় না করতে ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে তিনি বলেন, এটি কোনো চুক্তির অংশ নয় এবং অবিলম্বে তেহরানকে এটি বন্ধ করতে হবে। এর মধ্যে প্রণালীটির ব্যবস্থাপনায় কৌশলগত পরিবর্তনের ইঙ্গিত দিয়ে যুদ্ধে ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি। দৈনিক 15টির বেশি জাহাজকে এই প্রণালী দিয়ে যাতায়াতের অনুমতি দেওয়া হবে না বলেও জানিয়েছেন তেহরান। এদিকে লেবাননে হামলা চালানোর পর ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। ইরান ও যুক্তরাষ্ট্রের যুদ্ধ থামাতে পাকিস্তানের মধ্যস্থতায় রাজধানী ইসলামাবাদে শুরু হচ্ছে বহুল প্রত্যাশিত শান্তি সংলাপ। আলোচনা ঘিরে শহরটিতে নেওয়া হয়েছে নজরবিহীন নিরাপত্তা ব্যবস্থা। আজ মার্কিন ও ইরানি প্রতিনিধিদের উপস্থিতিতে শুরু হচ্ছে এই প্রক্রিয়া। মূল আলোচনা হবে শনিবার। বহুল প্রত্যাশিত শান্তি বৈঠক ঘিরে পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢাকা ইসলামাবাদ। বিভিন্ন এলাকায় জারি হয়েছে লকডাউন। এরই মধ্যে ইরানি কর্মকর্তারা এসে পৌঁছেছেন। অন্যদিকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্সের নেতৃত্বে প্রতিনিধি দলের পৌঁছানোর কথা শুক্রবারই। শনিবার টেবিলের আনুষ্ঠানিক আলোচনায় মুখোমুখি হবে তেহরান ও ওয়াশিংটন। কূটনৈতিক অঙ্গনে এটি এখন মিশন ইম্পসিবল হিসেবেই পরিচিত। তবে সফল হলে নিজেদের পশ্চিম সীমান্তে চলমান অস্থিতিশীলতার সমাধানেও হয়তো খুঁজে নেবে পাকিস্তান। তাই আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান ধরে রাখতে এই মধ্যস্থতায় সফল হওয়া ইসলামাবাদের জন্য এখন বড় পরীক্ষা। যুদ্ধের কারণে ইরানে বিশৃঙ্খলা তৈরি হলে তা পাকিস্তানের জন্য খুবই খারাপ পরিস্থিতি ডেকে আনবে, কারণ পাকিস্তান ইতোমধ্যেই তার পশ্চিম সীমান্তে তীব্র অস্থিতিশীলতার মুখে রয়েছে। এই শান্তি আলোচনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কাও কম নয়। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে ইসরায়েলের হামলা এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন হুমকিতে পরিস্থিতি আরো ঘোলাটে হয়েছে। সব বাধা পেরিয়ে একটি দীর্ঘস্থায়ী চুক্তিতে পৌঁছানোই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে একরাশ অনিশ্চয়তার মধ্যেই বিশ্ব তাকিয়ে আছে ইসলামাবাদের দিকে।
ডেস্ক রিপোর্ট নিউজ 24। এই ছিল নিউজ 24 সংবাদে। তখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।